তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আজ আলোচনা করব। তো আমরা আজ দেখব যে অধ্যায় 3 এক মালিকানা কারবার। যদিও আমরা শুরুতে এটা নিয়ে কিছুটা আলোচনা করেছি যে এক মালিকানা ব্যবসাটা কি, তাই না? যে এক মালিকানা ব্যবসা থেকে আমরা এখান থেকে বুঝতে পারি যে একজন মালিক থাকবে। যে ব্যবসায় একজন মালিক থাকে তাকে এক মালিকানা ব্যবসা বলে সাধারণ অর্থে। আর আমরা যদি একটু বলি যে একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত এবং গঠিত ব্যবসাকে এক মালিকানা কারবার বলে, তাই না? অর্থাৎ এখানে ব্যবসাটা আয়তটা ছোট, স্বল্প পুঁজি নিয়ে তারা ব্যবসা শুরু করে বা এটা গঠন করা একবার আমরা বলছিলাম যে খুবই সহজ। তুমি তোমার এলাকায় বা যে কোনো গ্রাম বা মহল্লায় অথবা যে কোনো জায়গায় তুমি কি করতে পারো, ছোটখাটো ব্যবসা শুরু করতে পারো। তাহলে আজ আমরা দেখবো যে এক মালিকানা ব্যবসার হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য তো আমরা বুঝি যে আহ, ওই যদি বৈশিষ্ট্যগুলো থাকে তখন আমরা তাকে এক মালিকানা কারবার বলবো। অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় কিন্তু ধরন বা পরিচালনা, মূলধন বা লাভ ক্ষতি ভাগ করা ভিন্নতা আছে। তাহলে আমরা দেখি যে এক মালিকানা ব্যবসার কি কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য, তাহলে এক মালিকানা কারবার আমরা ব্যবসাও বলি আবার কারবারও বলি, দুটাই কিন্তু ঠিক আছে। ব্যবসায়ের বৈশিষ্ট্য, তাহলে আমরা যদি সংজ্ঞার কথা চিন্তা করি, যে সংজ্ঞা যে এক মালিকানা ব্যবসা, সেখানে ছিল যে একক মালিকানা, তাই না? এবার বলছিলাম যে সহজে গঠন করতে পারে স্বল্প পুঁজি নিয়ে। তাহলে অর্থাৎ একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত, গঠিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। মালিক নিজেই কি করে, মূলধন সরবরাহ করে নিজে এটা লাভ ক্ষতিটা পুরোটাই ভোগ করে, যেহেতু অন্য কোনো অংশীদার নেই। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেব, এক আর শুরুতে বলি যে এক মালিকানা ব্যবসা হচ্ছে সেই প্রাচীনতম সংগঠন। প্রাচীনকালে যখন ব্যবসা প্রতিষ্ঠান, এখন আমরা দেখি যে পার্টনারশিপ বা যৌথ মূলধনী কারবার শুরুতে কিন্তু ছিল না। শুরুতে দেখা যায় প্রায় 95% ব্যবসা বা বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু ছিল এক মালিকানা কারবারের ভিত্তিতে। আর এটাকে আমরা বলছিলাম যে প্রশিক্ষণ ক্ষেত্র, যে এক মালিকানা কারবার, এখান থেকে তারা প্রশিক্ষণ নেয়, ট্রেনিং নেয়। নেওয়ার পরে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করার পরে সে আস্তে আস্তে ব্যবসার যে ধরন বা আয়তন, সেটা কিন্তু আস্তে আস্তে বড় করে। তাহলে কি কি এক মালিকানা কারবারে কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো আমরা। এক, সহজ গঠন প্রণালী। তাহলে সহজ গঠন প্রণালী, এক মালিকানা কারবার হচ্ছে গঠন করা খুবই সহজ। এখানে আইনগত কোনো ঝামেলা নেই। যে কিন্তু শুধু বলছিলাম যে যদি শহর অঞ্চল হয়, যে পৌরসভায় হয় বা সিটি কর্পোরেশনের ভিতরে হয়, তখন শুধুমাত্র ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এছাড়া আর কোনো কিছু ঝামেলা নেই। তুমি তোমার ইচ্ছা মতো তোমার গ্রামে বা তোমার এলাকায় যে কোনো জায়গায় তুমি ইচ্ছা মতোই কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবে। তাই অর্থাৎ এক মালিকানা ব্যবসা গঠন করা কি সহজ, কোনো আইনগত কোনো ঝামেলা নেই, কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, শুধুমাত্র ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। সেটা যদি শহর অঞ্চলে হয়, সিটি কর্পোরেশনের ভিতরে হয় বা পৌরসভার ভিতরে হয়। এখন নৈবিত্তিক থাকে যে এই যে ট্রেড লাইসেন্স আমরা সংগ্রহ করবো কার কাছ থেকে করবো? ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করব সরকার কর্তৃক যে নিযুক্ত যে অফিসগুলো আছে, যেমন পৌরসভার যদি হয় তাহলে স্থানীয় সরকার বলতে বোঝায় ইউনিয়ন পরিষদ হতে পারে, পৌরসভা হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে। তারা দায়িত্বে থাকবে। যদি তুমি ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়, ইউনিয়ন পরিষদে আগে দিত না, এখন কিন্তু দিচ্ছে। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান থাকে তিনি কিন্তু এই ট্রেড লাইসেন্স করে দেন, মানে চেয়ারম্যানের পক্ষে যিনি সচিব থাকেন তিনি এই কাজগুলো করেন। আবার সিটি কর্পোরেশনে সিটি মেয়র কর্তৃক, ঠিক আছে, এরপরে যদি পৌরসভা হয় পৌর মেয়র কর্তৃক তোমাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। কিন্তু ট্রেড লাইসেন্স কিন্তু বাধ্যতামূলক নয়। আহ, এটা যদি নেওয়া হয় হয়তো কিছুটা আইনগত কিছুটা মজবুত হয়, ভিত্তিটা কিছু মজবুত হয়। তাহলে এক মালিকানা ব্যবসা গঠন করা কি সহজ। যেহেতু সহজ, কোনো আইনগত কোনো ঝামেলা নেই, কোনো দলিলপত্র তৈরি করতে হয় না, আইন কানুন মানতে হয় না, এই জন্য যে কোনো ব্যক্তি সহজে কিন্তু উদ্যোগ নিয়ে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে। তারপর দেখো দুই, স্বল্প পুঁজি। স্বল্প পুঁজি বা আমরা লিখতে পারি আহ, আহ, কম মূলধন, একই কথা, স্বল্প পুঁজি। তাহলে এক মালিকানা ব্যবসা গঠন যদি আমি করতে হয় তাহলে পুঁজি কিরকম লাগে? এটা কি কোনো নির্দিষ্ট করে আছে যে এত টাকার থাকতে হবে? তুমি ছোটখাটো একটা চায়ের দোকান দিবা, তুমি সবজি বিক্রি করতে পারো বা ফেরি করে তুমি বিক্রি করতে, ফেরি করে
বা বিভিন্ন যে হকার এরা যে বিক্রি করে, এক্ষেত্রে তার যে কতটুকু মূলধন লাগবে সেটা কোনো নির্দিষ্ট করে দেয়া নাই। মালিকের যতটুকু সামর্থ্য আছে সেই অনুসারে সে মূলধন সরবরাহ করে। আবার যদি সে ব্যবসার পরিধিটা বড় করতে চায় তখন ব্যাংক থেকে ঋণ নিতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিতে পারে, সেটা তার ইচ্ছের উপর নির্ভর করে। কিন্তু এখানে পুঁজি স্বল্প পুঁজি অর্থাৎ কম মূলধন হলেই কিন্তু সে ছোটখাটো ব্যবসাগুলো করতে পারে। আমরা যে দেখা যায় যে প্রতি বছর কিন্তু অনেক পাশ করে বের হচ্ছে, অনার্স মাস্টার্স করে বিবিএ করে, তো সেই হারে কি তারা চাকরি পাচ্ছে? পাচ্ছে না। তারা কি করতে পারে, যদি সে এই নিজের কর্মসংস্থান সৃষ্টির জন্য বা কাউকে চাকরি দিবে বা নিজের সফলতা অর্জন করার জন্য সে ছোটখাটো কিন্তু ব্যবসা শুরু করতে পারে শুরুতেই। তাহলে কি হলো, যে স্বল্প পুঁজি, এটা হচ্ছে এক মালিকানা কারবারে কিন্তু সুবিধাও বলতে পারি, আবার এটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি। কারণ এই বৈশিষ্ট্যগুলাই সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে। তারপরে দেখো ৩, একক মালিকানা। এক মালিকানা কারবার থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একক মালিকানা, এক মালিকানা কারবারের মালিক কতজন থাকবে? একজন। অর্থাৎ একজন মালিক কিন্তু এটা পরিচালনা করবে, এটাকে নিয়ন্ত্রণ করবে, বা তিনি হচ্ছেন এটা সংগঠক, তিনি হচ্ছেন এটা উদ্যোক্তা। কিন্তু সে ইচ্ছা করলে কি করতে পারে? কর্মচারী নিয়োগ করতে পারে। ব্যবসা বড়, সে একার পক্ষে সম্ভব না, সে হয়তো ৫ জন বা ১০ জন কর্মচারী নিয়োগ করতে পারে। তাই বলে কিন্তু এটা বড় ব্যবসা না। মানে ব্যবসাটা কিন্তু এক মালিকানা। আমরা চিন্তা করবো মালিক কতজন। ব্যবসা ছোট হোক বড় হোক, কিন্তু আমরা মালিকানা কথা চিন্তা করি, যদি একজন মালিক হয় তখন সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তাহলে এক মালিকানা ব্যবসায় কতজন মালিক থাকবে? একক মালিকানা, একজন মাত্র মালিক থাকবে। তারপর আমরা দেখি ৪, অধিক ঝুঁকি। এটা লিখতে পারো, অধিক ঝুঁকি। তাহলে শুরুতেই আসে ঝুঁকিটা কি? ঝুঁকি ঝুঁকি হচ্ছে যে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেটা আমরা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি হয়, যে পণ্যের মূল্যটা হ্রাস পেতে পারে। তুমি একটা দরে পণ্য কিনছো, এখন কিছুদিন পরে যদি পণ্যের দামটা কমে যায়, তোমার লোকসান হবে না? বা তুমি সমুদ্র পথে পণ্য আনা নেওয়া করতেছো, বা ইসে জাহাজে করে অথবা তুমি ট্রাকে করে, হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে তো ক্ষতি হচ্ছে। আবার দেখা যায় পণ্যের চাহিদা হ্রাস পেতে পারে। এখন যে পণ্যগুলা বাজারে চলছে, কিছুদিন পরে দেখা যায় চাহিদাটা নাও থাকতে পারে। তাহলে ঝুঁকিটা হচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা পণ্যের মূল্য হ্রাস হোক, তারপর হতে পারে ব্যবসায় লোকসান হতে পারে, মানুষের চাহিদা হ্রাস পেতে পারে। এই ইত্যাদি কারণে যে এই লোকসানগুলা হয় বা এই যে ঝুঁকিগুলা হয়, এই পুরো ঝুঁকিটাই কিন্তু মালিকের একা একে বহন করতে হয়। আর কি কোনো পার্টনার আছে? কোনো পার্টনার নাই, পুরো ঝুঁকিটা কিন্তু মালিককে বহন করতে হয়। তারপর দেখো ৫, অধিক দায়। এটা আমরা একই কথা, অধিক দায়। ব্যবসায় যদি লোকসান হয়, এই পুরো লোকসানটা কিন্তু মালিককে বহন করতে হয়। এখানে যেহেতু কোনো অংশীদার থাকে না, সেখানে দায়টা তারা ভাগ করার সুযোগ থাকে না। যদি আমরা মনে করো ৩ জনে মিলে ব্যবসা করতাম, একটা পার্টনারশিপ, সেখানে কিন্তু যদি লোকসান হতো ১,০০,০০০ টাকা, আমরা ৩ জনে ভাগ করে নিতাম। একজনে হয়তো ৩৩,০০০ সামথিং করে আমাদের ভাগে পড়তো। কিন্তু যেহেতু মালিক একজন, এখানে লাভ হলে যে পুরোটাই তার পকেটে যায়, আবার যদি ক্ষতি হয়, লোকসান হয়, এই যে দায়ভারটা পুরোটাই কিন্তু মালিককে বহন করতে হয়। তাহলে আমরা কি বলছি? অধিক দায়। তাহলে এক মালিকানা পরীক্ষা আসে, এক মালিকানা কারবার দায়টা কিরকম? অসীম, সীমিত, না ইসে সমানুপাতিক? তাহলে দায়টা কিরকম হবে? অসীম দায়। এই অধিক দায় না দিয়ে তুমি এটা লিখতে পারো কি? অসীম দায়। আমরা লিখতে পারি অসীম দায়। তারপরে ৬, কর প্রদান। কর প্রদান। এক মালিকানা কারবারে এটা হচ্ছে বৈশিষ্ট্য যে কর, তোমরা তো জানো যে তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, ইনকাম করো, বা চাকরি করে ইনকাম করো, তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয় না? তোমরা কি জানো কতটুকু ভ্যাট দিতে হয়? কত টাকা হলে একজন ব্যক্তি বছরে কত টাকা ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে? তা তোমাদের ট্যাক্স, তাহলে দেখো, তাহলে আমাদের ট্যাক্স দিতে হয় তোমার যদি একজন সাধারণ ব্যক্তি ২,৫০,০০০ টাকা বছরে ইনকাম করে, ২.৫ লাখ টাকা, তখন তাকে সর্বনিম্ন পরিমাণ ট্যাক্স দিতে হয়, সর্বনিম্ন। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন হলে দেখা যায় ৪,০০০ টাকা, যদি ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৪,০০০। এখন তুমি যদি সিটি কর্পোরেশন না হয়, তুমি যদি অন্য সিটি কর্পোরেশনের বাইরে হও, ঠিক আছে, ময়মনসিংহে আসো জেলায়, কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে, তখন তোমাকে দিতে হবে সর্বনিম্ন ৩,০০০ টাকা। ঠিক আছে। আবার ঢাকা সিটি কর্পোরেশন আবার বেশি দিতে হয়, ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুইটার জন্য আবার ভিন্ন।
আবার তুমি যদি 2.5 লাখ টাকার পরে যত বেশি ইনকাম করবে তার উপরে তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। তো এই জন্য এক মালিকানা ব্যবসা এখানে যেহেতু কোনো আইন কানুন থাকে না, এটা হচ্ছে পুরোপুরি কিন্তু মালিকের সাথে লেনদেন হয়। মনে করো সাপোজ যে বাইপাস মোড়ে একটা চায়ের দোকান, এখন সেখানে তুমি মাঝে মাঝে চা খাও বা অন্য কিছু খাও। এখন যদি কোনো লেনদেন করো, তুমি কি ব্যবসার সাথে করবা না ওই মালিকের সাথে, দোকানদারের সাথে করবা? নিশ্চয়ই দোকানদারের সাথে। তো দোকানদারের সাথে যখন করবা, তখন কিন্তু ওই ব্যবসা চলে যায়, সে বাইপাস থেকে চলে গেল অন্য শহরে, তুমি কিন্তু তাকে ধরতে পারবা, ওই ব্যক্তিকে ধরবা, কিন্তু ওই ব্যবসাকে না। ব্যবসার নাম যাই হোক না কেন, সে নাম চেঞ্জ করে অন্য একটা ব্যবসার নাম দিল, ঠিক আছে, কিন্তু তুমি ধরবা ওই ব্যক্তিকে। তাহলে এক মালিকানা কারবার হচ্ছে এই করটা প্রদান করতে হয় ব্যবসায়ীকে না, এটা কর প্রদান করতে হয় মালিককে, মালিকের ব্যক্তিগত কর হিসেবে দিতে হয়। তো এটা একটা সুবিধাও বলতে পারি যে এখানে ব্যবসার নামে কোনো কর দেওয়া লাগে না, শুধুমাত্র মালিক যে বছরে যে ইনকাম করে এই সর্বনিম্ন ইনকাম হলে তাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি বৈশিষ্ট্য কর প্রদান। তারপর আমরা দেখতে পারি যে স্বাধীনতা। স্বাধীনতা, এক মালিকানা কারবার হচ্ছে সম্পূর্ণ একটা স্বাধীন পেশা। আর বিশেষ করে ব্যবসায় হচ্ছে কিন্তু একটা স্বাধীন পেশা। যে তুমি যদি অংশীদারি ব্যবসা করো, সেখানে তোমার স্বাধীন আছে, কিন্তু একটু ঝামেলা আছে। তোমার সাথে যে চুক্তি হবে অন্য এক অংশীদারের সাথে, তখন তোমার দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে কিছু ঝামেলা আছে। কিন্তু এক মালিকানা কারবারে মালিক কয়জন? একজন না? এখানে কিন্তু কারো কাছে জবাবদিহি করতে হয় না। তিনি হচ্ছেন ওই প্রতিষ্ঠান এমডি বলো, তারপর চেয়ারম্যান বলো, আবার কর্মচারী বলো, তিনি কিন্তু একজন ব্যক্তি। সেক্ষেত্রে স্বাধীনভাবে সে ব্যবসা করতে পারে, নিজের পছন্দ মতো পণ্য সে বিক্রি করবে, নিজের পছন্দ মতো জায়গায় সে বিক্রি করবে। অর্থাৎ সে এই পেশাটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন। চাকরি করলে তো আরো দায়বদ্ধতা আছে, যে সেখানে তোমাকে নির্দিষ্ট সময় থাকতে হবে, কাজ করতে হবে, অন্য একজনের অধীনে জবাবদিহি করতে হবে। কিন্তু এক মালিকানা ব্যবসা যদি তুমি করো, তুমি নিজে নিজের ভাগ্য পরিবর্তন করবা। এখানে তুমি সময় যত বেশি দিবা, তত লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা কি বললাম যে এখানে স্বাধীনভাবে তুমি ব্যবসা করতে পারো, কখন দোকান খুলবা, কখন বন্ধ করবা, তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। তাহলে এক মালিকানা কারবারের স্বাধীনতা কি? অবাধ স্বাধীনতা না? অবাধ, তোমার ইচ্ছা মতো তুমি ব্যবসা করতে পারবে, অবাধ স্বাধীনতা। তো এটা একটা সুবিধা, আবার বৈশিষ্ট্য, যে অবাধ স্বাধীনতা। তারপর আর দেখো নমনীয়তা। নমনীয়তা কি তোমরা বোঝো? নমনীয়তা, নমনীয়তা হচ্ছে যে কোনো সময় একটা পরিবর্তনযোগ্য। যে তুমি যদি একজন মালিক হও, এখন তুমি যদি ব্যবসা করো ফলমূলের ব্যবসা, এখন প্রথম যখন ফলমূলের চালান চলে আসে, তখন তুমি কিন্তু বেশি দামে একটু বিক্রি করো। তো যখন ফলে পচন ধরে বা ফল নষ্ট হওয়া শুরু হয়, তখন কিন্তু তাড়াতাড়ি বিক্রি করে দাও না? আগের যে দাম তার চেয়ে কম কমিয়ে তারপর তুমি বিক্রি করে দাও না? একজন মাছ যে ব্যবসা করে, মাছ বা শাকসবজি ব্যবসা করে, সে প্রথম যখন টাটকা চলে আসে, তখন কিন্তু সে দাম একটু বেশি হাঁকায়, সে ছাড়ে না সহজে। যখন এটা পচন ধরে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখনই কিন্তু সে একটু দাম কমিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়, দ্রুত ছেড়ে দেয়। তো এই যে সে সময়ের সাথে সাথে সুযোগ বুঝে, পরিবেশ বুঝে, যে কোনো সময় কিন্তু সে সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারে। আর যদি দুইজন হতো, তখন কিন্তু দুইজনের সাথে আলাপ আলোচনা করতো, আমরা কি করব, কত কমাবো। এই আলাপ আলোচনা করতে করতে এদিকে মাছের পছন্দ শেষ হয়ে যেত, আরো লোকসান বেশি হতো। এই জন্য এক মালিকানা কারবার এটা সুবিধাও বলতে পারি, পাশাপাশি এটা বৈশিষ্ট্য, যে নমনীয়তা। আর সুবিধা যদি দেই, তখন আমরা লিখবো নমনীয়তার সুযোগ। যে এক মালিকানা কারবারের মালিক একজন, যেহেতু সে যে কোনো সময় তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, যে কোনো পরিবেশে। এখন শীত পড়তেছে, তাই না? এখন সে গরম কাপড়ে ব্যবসা করবে, এখন কিছুদিন পরে শীত শেষ হলে সে আবার অন্য পোশাক করবে। এটা হচ্ছে তার নমনীয়তার সুযোগ, সে ইচ্ছা মতো সে যে কোনো পণ্য ধরনটা চেঞ্জ করতে পারবে। তারপর দেখো 9 গোপনীয়তা। ঠিক আছে, গোপনীয়তা, গোপনীয়তা। যে দেখবো পাশাপাশি দুইটা চায়ের দোকান, এখন কোন একটা চায়ের দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার, আর পাশের যে দোকানগুলো সেখানে কাস্টমার নেই। এখন ওই দোকানে কাস্টমার কেন বেশি? নিশ্চয়ই চা ভালো হয়। এখন এই ভালো চা তৈরি করার পিছনে কি কি সে উপকরণ দেয়, সেটা কি পাশের যে দোকানদার তার কাছে শেয়ার করবে? যে চাটা কেন টেস্ট হয়? করবে না, করবে না। কারণ কি? নিজের স্বার্থের জন্য সে এখানে গোপন রাখবে। সে চিন্তা করবে আমি যদি এই বিষয়গুলো ফাঁস করে দেই, সেও তো আমার মতো করে চা বানাবে, সে বিক্রি বেশি বেড়ে যাবে, তখন তো আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এক মালিকানা কারবারের এটা একটা বৈশিষ্ট্য বা সুবিধা হচ্ছে গোপনীয়তা রক্ষা। যে সে মালিক যেহেতু একজন,
লাভ হলে যেহেতু পুরোটাই তার পকেটে যাবে, সে এই যে সেনসিটিভ যে বিষয়গুলা সেগুলা সবসময় কিন্তু সে গোপন রাখবে, অন্য কারো কাছে সে শেয়ার করবে না। আর যদি একাধিক মালিক হয় দেখবা যে তোমরাই দেখো দুই বন্ধু যখন কোনো একটা কাজ করবে যে আহ, একটা কোনো একটা বিষয় নিয়ে, তখন তুমি বলবা আমরা দুজন জানি আর কেউ যেন না জানে। এক বন্ধু কিছুক্ষণ পরে চলে যাওয়ার পরে সে আর এক বন্ধুর সাথে শেয়ার করবে, বলবে তোর কাছে শুধু বললাম আর কারো কাছে বলিস না। তার মানে এটা একটি ফাঁস হচ্ছে না? আর তুমি যদি একা জানো সেখানে যদি তোমার স্বার্থ থাকে তখন কিন্তু অবশ্যই তুমি সেটা গোপন রাখবে। তাহলে এক মালিকানা কারবারের সুবিধা হচ্ছে যে গোপনীয়তা রক্ষা, বা আমরা বৈশিষ্ট্য দিতে পারি যে গোপনীয়তা। ঠিক আছে, তারপর দেখো লাভ লোকসান বন্টন। তাহলে এটা তো তোমরা বুঝতেই পারছো যে এক মালিকানা কারবারে যেহেতু মালিক একজন থাকে, এখানে লাভ হলে যেমন পুরোটাই মালিক একাই ভোগ করে, তেমনি যদি লোকসান হয় পুরোটাই কিন্তু একা বহন করে। যেহেতু আর কোনো তার ভাগিদার নাই, আর কোনো অংশীদার নেই, তাহলে পুরোটাই দায়ভারটা কার? লাভ এবং লোকসান এটা কি বন্টন করা সহজ না কঠিন? সহজ না? এখানে যা হবে তার হিসাব না রাখলেও চলবে, পুরোটাই তার ইসে থাকবে, পকেটে থাকবে। আবার লোকসান হলেও কিন্তু পুরোটাই তার পকেট থেকে যাবে। তাহলে পুরোটাই হচ্ছে একক মালিকানা, একজনই এই পুরোটাই কিন্তু লাভ ক্ষতিটা বন্টন করবে। তারপরে দেখো 11 সর্বজনীনতা। এখন সর্বজনীনতা বলতে বোঝায় এক মালিকানা কারবার হচ্ছে সর্বজনীন, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু ব্যবসা করা যাবে, সব পণ্যের। তুমি নিত্য পণ্যে ব্যবসা করতে পারো, ভোগ্য পণ্যে ব্যবসা করতে পারো, তারপরে স্বল্প পুঁজির ব্যবসা করতে পারো। সব পণ্যের ব্যবসায় কিন্তু এক মালিকানা ভিত্তিতে করা যায়, এবং এটা সবার কাছে কিন্তু মোটামুটি পরিচিত পরিচিত না? তোমরা যে ব্যবসা বাণিজ্য দেখো তোমার আশেপাশে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু এক মালিকানা কারবারের একজন মালিক থাকে। তাহলে এটা কি সবার কাছে কি সার্বজনীন? সার্বজনীন বলতে বোঝায় সব ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সব পণ্যের ব্যবসা করা যায়, সব জায়গায় এটা স্থাপন করা যায়, এই জন্য এটা বলা হচ্ছে সর্বজনীন। ঠিক আছে, সর্বজনীন। 12 প্রাচীনত্ব। এক মালিকানা কারবার হচ্ছে সবচেয়ে পুরাতন ব্যবসা, যে শুরুতে যে ব্যবসাগুলো ছিল তার অধিকাংশ ব্যবসায়ী বা দেখা যায় সিংহভাগ ব্যবসায়ী কিন্তু এক মালিকানা কারবারের ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সংগঠন। যখন আহ আস্তে আস্তে মানুষের যখন মূলধনটা বেড়ে যায়, ঠিক আছে, তখন সে চিন্তা করে কি ব্যবসাটা বড় করবে, তখনই কিন্তু সে পার্টনারশিপ হয়, অংশীদারি কারবার হয়, নেয়, মানে অংশীদার গ্রহণ করে নতুন করে। তো কিন্তু সবচেয়ে প্রাচীনতম সংগঠন হচ্ছে এক মালিকানা কারবার। তারপর দেখো 13 আহ ক্ষুদ্র আয়তন। ক্ষুদ্র আয়তন, ক্ষুদ্র আয়তন হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু একজন মালিক এটা পরিচালনা করে, একজন মালিক পরিচালনা করে, তাহলে এটা আয়তনটা কি বড় হবে না ছোট হবে? ছোট হবে। তাহলে যেহেতু একজন ব্যক্তির পক্ষে যতটুকু করা সম্ভব হয় ব্যবসাটা, সে আয়তনটা কিন্তু ততটুকুই করেন, সে কিন্তু বড় করতে ইচ্ছা করলেও কিন্তু বড় করতে পারেন না, কারণ নিয়ন্ত্রণ করবেন একজন, পরিচালনা করবেন তিনি, সিদ্ধান্ত নেবেন তিনি। তার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই তিনি করেন, এই জন্য এর আয়তনটা সাধারণত ছোট হয়, ক্ষুদ্র আয়তন হয়। তাহলে কোন ব্যবসা ক্ষুদ্র আয়তন? এক মালিকানা কারবার হচ্ছে ব্যবসাটা আয়তনটা হচ্ছে ক্ষুদ্র। তারপরে দেখো আহ পৃথক সত্তাহীনতা। এই জিনিসটা বুঝো কিনা দেখো, পৃথক সত্তাহীনতা। তাহলে এক মালিকানা ব্যবসা হচ্ছে আহ পৃথক সত্তাহীনতা, অর্থাৎ এক মালিকানা ব্যবসা যেহেতু কোনো আইন কানুন নেই, মালিক এটা গঠন করে। এখানে ব্যবসা আর হচ্ছে মালিক একজনের সাথে কিন্তু আরেকজনের প্রত্যক্ষভাবে সম্পর্ক, প্রত্যক্ষভাবে না, ব্যবসা আর হচ্ছে মালিক এরা কিন্তু সরাসরি জড়িত। এখানে যেহেতু কোনো লেনদেন হয় না ব্যবসার নামে, সব লেনদেন গুলো হয় মালিকের নামে, এর জন্য আমরা বলতে পারি যে এক মালিকের নাম হচ্ছে এর কোনো আলাদা কোনো সত্তা নেই, সত্তা মানে কোনো অস্তিত্ব নাই। এটা এই অস্তিত্বটা নির্ভর করে হচ্ছে মালিকের ইচ্ছার উপরে, মালিক যেভাবে চালাবে সেরকম ব্যবসা চলবে। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে পৃথক সত্তাহীনতা, অর্থাৎ এক মালিকানা কারবারের ভিন্ন কোনো সত্তা নেই, এটা মালিকের ইচ্ছার উপর নির্ভর করে, মালিক এবং ব্যবসা এক এবং অভিন্ন সত্তার অধিকারী। এটা বুঝতে পারছো কিনা, পরীক্ষা কিন্তু আসে যে পৃথক স্বাধীনতা কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে এখন তো আমরা বুঝতেছি যেহেতু এক মালিকানা কারবার করতেছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা এটা দ্বিধাদ্বন্দ্বে পড়বো যে কোন ব্যবসা এক মালিকানা না অংশীদারি না সমবায় না যৌথ মূলধনী। তাহলে পৃথক স্বাধীনতা কি? এক মালিকানা কারবার হচ্ছে একটা বৈশিষ্ট্য
যে এখানে মালিক এবং ব্যবসা এক এবং অভিন্ন সত্তার অধিকারী, আলাদা কোনো সত্তা নেই। 15 অনিশ্চিত স্থায়িত্ব, অর্থাৎ এক মালিকানা কারবারের যে স্থায়িত্ব, যে এটা কতদিন টিকে থাকবে, এটা হচ্ছে অনিশ্চিত, এটা নির্দিষ্ট করে বলা যায় না। এটা নির্ভর করে পুরোপুরি মালিকের উপরে, মালিকের উপর নির্ভর করে না। তুমি এখানে একটা দোকান দিতে আসছো, এই দোকানটা কতদিন চালাবা, এটা কি কোনো আইন কানুন নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, তাহলে এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ব্যক্তির উপরে, ওই মালিকের উপরে। তো এক মালিকানা কারবারের স্থায়িত্বটা কেমন, অনিশ্চিত, অর্থাৎ এটা বলা যাচ্ছে না যে কতদিন চলবে। মালিক যতদিন সে এখান থেকে লাভ পাবে, ইচ্ছা থাকবে, ততদিন সে এটা চালাবে। এটা হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। তো আর কি পয়েন্ট, আর কিছু পয়েন্ট দেওয়া যায়, অনেকগুলো পয়েন্ট দিলাম তাই না? তাহলে এই পয়েন্টগুলাই কিন্তু দেখা যায় ঘুরে ফিরে সুবিধার ভিতরে আছে, অসুবিধা আছে। যেমন আমরা যদি বলি সহজ গঠন প্রণালী, এটা কি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য আছে, আর কি হতে পারে, সুবিধা। সুবিধা না, সহজে তুমি গঠন করতে পারো, আইনগত কোনো ঝামেলা নেই। আবার স্বল্প পুঁজি, এটাও সুবিধা, কারণ অন্যান্য ব্যবসা করতে হলে বেশি পুঁজি লাগে, এখানে কম পুঁজি হলেই ব্যবসা করা যায়, এটাও সুবিধা। তো আমরা এই সুবিধাগুলো পরে দেখি, আজ আমরা বৈশিষ্ট্য দেখি। আর একটা পয়েন্ট দেখবো যে কোন কোন ক্ষেত্রগুলো এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত। তাহলে বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে দেখবা, এই বৈশিষ্ট্যগুলো তুমি পড়ো, তাহলে এখান থেকে তুমি সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা দুইটাই কিন্তু রোল রোল 43 ইসমাইল হোসেন কিছু বলবা? ইসমাইল হোসেন, তাহলে স্যার হ্যাঁ বলো, প্রশ্ন ছিল, কোশ্চেন বলো। স্যার নমনীয়তা একটু বুঝান। স্যার নমনীয়তা হচ্ছে, নমনীয়তা নমনীয়তা হচ্ছে পরিবর্তনশীলতা, যে কোনো সময় যে কোনো পরিবেশে এটা পরিবর্তন করার যোগ্য। যে মনে করো তুমি আমাদের ক্লাস হয় সকাল 9টায় তাই না, এখন যদি জি স্যার। এমন সত্য প্রবাহ হয়, প্রচুর সত্য প্রবাহ, শীত বেশি, এখন ক্লাস আমি 9টার পরিবর্তে 10টায় করে দিলাম, এই যে পরিবর্তন করে দিলাম, এটাই হচ্ছে তোমার নমনীয়তা। এক্ষেত্রে এক মালিকানা কারবারের মালিক থাকে একজন, সে যে কোনো সময়, এখন চিন্তা করছি কি আমি তো শীতের পোশাক বিক্রি করি, শীত শেষ, এবার শীতই পড়লো না ধরে নাও, তখন কি সে ব্যবসার ওই যে যে শীতের পোশাক এটা তুলে অন্য পোশাক কি করবে না? এই যে অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে ব্যবসার ধরন পরিবর্তন করা বা সিদ্ধান্ত পরিবর্তন করা, সেটা হচ্ছে নমনীয়তা। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, তা আসো এক মালিকানা কারবারের হচ্ছে উপযুক্ত ক্ষেত্র। দ্বিতীয় কোশ্চেন, উপযুক্ত ক্ষেত্র সমূহ, অর্থাৎ এক মালিকানা ব্যবসা হচ্ছে কোন কোন ক্ষেত্রগুলা উপযুক্ত, বা কোন কোন ব্যবসাগুলা এক মালিকানা ভিত্তিতে করলে বেশি লাভবান হওয়া যায়। যদি আমি বলি একটা চায়ের দোকান দিলাম, সেখানে আমরা মালিক হচ্ছে 5 জন, 5 জন। এখন এই চায়ের দোকান থেকে যে ইনকামটা হবে, এটা 5টা পরিবার কি ঠিক মতো চলবে? চলবে না। আমাকে কি, তাহলে এখানে যদি আমি একজন মালিক হয়, যে লাভটা হবে একজন মালিকের পক্ষে কিন্তু পুরো লাভটা সে একটা পরিবার ভালোভাবে চলবে। তাহলে আহ, আবার আমি যদি ব্যবসা করি, মনে করি একটা ওষুধের দোকান দেই, মানে ফার্মেসি যেটা, বা একটা লাইব্রেরি, সেখানে যদি 20 জন মিলে করি, সেখানে যে লাভ হবে সেটা দেখা যায় মানে আশানুরূপ কিন্তু আমরা লাভ পাচ্ছি না। তাহলে কোন কোন ক্ষেত্রগুলা এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত? ঠিক আছে, এটা এক মালিকানা করলে লাভবান হওয়া যায়, অংশীদারি বা অন্য ব্যবসা যদি আমি করি সেখানে অত লাভবান হওয়া যায় না। তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা মুছে গেছে মনে হয় না, এক, হ্যাঁ, আচ্ছা এটা আমরা এবার ভালোভাবে লিখি, এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। তাহলে দেখো যে কোন কোন ক্ষেত্রগুলো এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত। তাহলে প্রথমে লেখো যে স্বল্প পুঁজির ব্যবসা, স্বল্প পুঁজি, স্বল্প পুঁজি, স্বল্প পুঁজির অর্থাৎ যেই ব্যবসাগুলো করতে হলে পুঁজি কম লাগে, যে সমস্ত ব্যবসাগুলো করতে হলে পুঁজি কম লাগে, ওই ব্যবসাগুলো এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত। যেমন আমরা যদি চায়ের দোকান বলি, চায়ের দোকান, তাই না, চায়ের দোকান, শাকসবজির দোকান, ফলমূলের দোকান। তো এই শাকসবজি যদি তুমি ব্যবসা করতে চাও, বেশি পুঁজি লাগে, অল্প পুঁজি হলে হয় না? তাহলে চায়ের দোকান দিতে চাও, একটা রাস্তার পাশে বা কোনো একটা গ্রামে মহল্লায় যদি চায়ের দোকান দিতে চাও,
তাহলে সেখানে পুঁজি কি বেশি লাগে না কম লাগে? নিশ্চয়ই কম লাগে। তাহলে যে সমস্ত ব্যবসায় পুঁজি কম লাগে, স্বল্প পুঁজি দিলেই হয়, ওই সমস্ত ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে গঠন করা হয় বা ওইগুলো এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত। তাহলে উদাহরণ আমরা দিতে পারি কি, চায়ের দোকান, ফলমূলের দোকান, শাকসবজির দোকান, অর্থাৎ স্বল্প পুঁজির ব্যবসা। পারবে না এটা? যে সমস্ত ব্যবসা গঠন করতে হলে পুঁজি কম লাগবে সেগুলো এক মালিকানার ভিত্তিতে গঠন করলে লাভবান বেশি হওয়া যায়। আমরা উদাহরণ দুই একটা দিতে পারি, চায়ের দোকান, ফলমূলের দোকান, শাকসবজির দোকান, এনাফ। তারপরে দুই দেখো, কম ঝুঁকির ব্যবসা। কম ঝুঁকি, আমরা অনেক সময় ঝুঁকি নিতে চাই না যে ব্যবসায় লস হবে বা এটা লোকসান হতে পারে। আমরা চাই কি যে ঝুঁকি কম নিতে। যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে ঝুঁকি কম, ঠিক আছে, কম বা ঝুঁকি হওয়ার সম্ভাবনা নেই, এরকম ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে করা উত্তম। যেমন আমি যদি বলি ওষুধের দোকান, ফার্মেসি, তাদের কি লস হয় কখনো শুনছো? একটা ওষুধের দোকান, তারা কখন কি লস করে এরকম শুনছো কিনা? তাদের যদি ওষুধ নাও চলে, এই ওষুধগুলো কিন্তু কোম্পানির কাছে ফেরত দেয়। আবার মেয়াদ যদি উত্তীর্ণ হয়, তাহলে এই ওষুধগুলো কিন্তু ফেরত দিয়ে নতুন করে আবার ওষুধ দেয় কোম্পানি। আবার তোমার হতে পারে কি, কোন কোন ওষুধ কোম্পানির লাভ 30%, 40%, 50% পর্যন্ত লাভ হয়। আর কিছু কিছু আবার দেখা যায় তারা অনেক সময় বাকিতেও ক্রয় করে, যে ওষুধ দেয় তারা বিক্রি করে তারপর টাকা দেয়। তাহলে অর্থাৎ কম ঝুঁকির ব্যবসা, যেমন আমি বললাম ঔষধের দোকান। বা তুমি বইয়ের লাইব্রেরির কথা চিন্তা করো, বইয়ের লাইব্রেরি, যদি কেউ লাইব্রেরি দেয়, হয়তো বলছে আগুন টাগুন ধরে পুড়ে যায়, তখন লোকসান হয়, তখন তার কোম্পানি দিবে না, সেক্ষেত্রে বীমা করার থাকতে পারে। আর বই যদি তুমি এবছরে বই মনে করো বাজারে আসলো, বই অবিকৃত থাকলো, এই বইগুলা কিন্তু পাবলিকেশনের কাছে ফেরত দিবে, ফেরত দেওয়ার পরে হয়তো বা নতুন পরবর্তী বছরে বই দিবে, না হয় টাকা দিবে। তাহলে অর্থাৎ যে সমস্ত ব্যবসাগুলো ঝুঁকি কম, ওইগুলো এক মালিকানা ভিত্তিতে করলে লাভবান হওয়া যায়। আমরা বললাম যে ফার্মেসি, ঔষধের ব্যবসা, তারপরে বইয়ের লাইব্রেরি, এগুলো হচ্ছে কম ঝুঁকির ব্যবসা। ঠিক আছে? তুমি চিন্তা করো, তোমার 10 লাখ টাকা আছে, এখন তুমি এটা কি শেয়ার কিনবা না এটা ব্যাংকে রাখবা? এখন যারা ঝুঁকি নিতে আগ্রহী তারা কিন্তু এটা দিয়ে শেয়ার কিনবে, আর যারা ঝুঁকি নিতে চায় না তারা কিন্তু নিয়ে ব্যাংকে জমা রাখবে, কারণ ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পাবে, কিন্তু লোকসান কমবে না। কমবে কি? কমবে না। তো শেয়ার কিনলে 10 লাখ টাকা দিয়ে শেয়ার কিনলে 6 মাস পরে হয়তো 15 লাখ টাকা হতে পারে, আবার 5 লাখ টাকা হতে পারে। মানে এখানে কিন্তু লাভ হতে পারে, লোকসান হতে পারে। তো যারা ঝুঁকি নেবে না তারা কিন্তু নিয়ে কোথায় রাখবে? ব্যাংকে, তাই না? আর ব্যবসার ক্ষেত্রে আমরা বলছি যে সমস্ত ব্যবসাগুলো ঝুঁকি কম থাকবে, ওইগুলো এক মালিকানা ভিত্তিতে করলে লাভবান হওয়া যায়। আমরা যেমন উদাহরণ দিলাম। 3, আমরা দিতে পারি কি, সীমিত চাহিদা পণ্যের ব্যবসা। সীমিত চাহিদা পণ্যের ব্যবসা। তাহলে সীমিত চাহিদা পণ্যের ব্যবসা হচ্ছে যে সমস্ত পণ্যগুলোর চাহিদা নির্দিষ্ট একটা এলাকায় সীমাবদ্ধ, নির্দিষ্ট একটা এলাকায় যে সমস্ত পণ্যের চাহিদাগুলো হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, ওই সমস্ত ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে গঠন করা হয়। যেমন ধরে নাও সেলুন বা বিউটি পার্লার বা রেস্টুরেন্ট, হোটেল, যেটা তুমি এটার এই যে হোটেল যদি তৈরি করবা, যেখানে তুমি কি চিন্তা করবা যে অন্য জেলা থেকে লোকজন এখানে এসে খাবে? তুমি যখন সেলুন দিবা বা বিউটি পার্লার দিবা, তুমি কি চিন্তা করবা যে ঢাকা থেকে এখানে এসে চুল কাটবে? কখনোই না। তাহলে এই সমস্ত ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা ভিত্তিতে গঠন করা হয় নির্দিষ্ট একটা এলাকার কথা চিন্তা করে, যে ওই এলাকায় কি কি চাহিদা আছে, ওই চাহিদার কথা মাথায় রেখে তুমি ওই পণ্যের ব্যবসা করবা। যেমন আমরা বললাম যে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে হোটেল, মোটেল হতে পারে, হোটেল, মোটেল, তারপর রেস্টুরেন্ট, আর কি বললাম, বিউটি পার্লার, সেলুন, এগুলো হচ্ছে সীমিত চাহিদা পণ্যের ব্যবসা। বুঝছো কিনা? 4, পচনশীল পণ্যের ব্যবসা। পচনশীল পণ্যের ব্যবসা। পচনশীল পণ্যের ব্যবসা হচ্ছে যে সমস্ত পণ্যগুলো খুব দ্রুত পচে যায়, দ্রুত। শাকসবজি, ফলমূল, যদি এখানে তুমি আহ কি এই রাসায়নিক পদার্থ ইউজ না করো, তাহলে কি দ্রুত পচে যায় না? কিন্তু আমরা কি করি, এই অবৈধভাবে ব্যবসা করি, এই নৈতিক অনৈতিক ভাবে, যে আমরা এখানে কি করি, কীটনাশক মানে রাসায়নিক পদার্থ ইউজ করি, ফরমালিন বলো। তো এই যে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, এগুলো কিন্তু খুব দ্রুত পচে যায়, পচনশীল পণ্য। এই সমস্ত পণ্যগুলো হচ্ছে এক মালিকানার ভিত্তিতে যদি আমরা করি তাহলে লাভবান হওয়া যায়, কারণ মালিক তাৎক্ষণিক ডিসিশন নিতে পারে যেটা আমি কত দামে বিক্রি করব, কখন বিক্রি করব। তাহলে এই ব্যবসাগুলো যদি পার্টনারশিপ হইতো, তখন সব অংশীদাররা একত্রিত হবে, সবাইকে একসাথে আনবে, আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নিবে, অতক্ষণে কিন্তু মাছ, শাকসবজি গুলো পচে যাবে।
তাহলে এই পচনশীল পণ্যগুলো কি এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করলে এখানে লাভবান বেশি হয়ে যায় বা এটা করলে উত্তম। ঠিক আছে না? এরপরে আসো ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যের ব্যবসা, যে সময় ভোগ্যপণ্য আর শিল্প পণ্য তোমরা জানো কিনা? শিল্প পণ্য হচ্ছে যে শিল্পের কাঁচামাল হিসেবে যে পণ্যগুলো ব্যবহার করা হয়, শিল্পের কাঁচামাল হিসেবে, এগুলো হচ্ছে শিল্প পণ্য। আর ভোগ্যপণ্য হচ্ছে যে ভোক্তা বা ক্রেতা তারা ভোগের উদ্দেশ্যে যে পণ্যগুলো ক্রয় করে সেগুলো হচ্ছে ভোগ্যপণ্য, তাই না? এই ভোগ্যপণ্য যেমন আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য বলি, চাল ডাল, তারপরে তরি তরকারি, যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোই কিন্তু ভোগ্যপণ্য। এই ভোগ্যপণ্যের ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা কারবার যদি আমি করি তাহলে বেশি লাভবান হওয়া যায় ভোগ্যপণ্যের ব্যবসা। 6 পেশাদারি ব্যবসা। পেশাদারি ব্যবসা আর 7 আমি পরে লিখি। পেশাদারি ব্যবসা হচ্ছে যে বিভিন্ন পেশায় কিন্তু আমরা জড়িত, যেমন শিক্ষকতা, এটা একটা পেশা বলা যায়, পেশা না? একজন ডাক্তার, ডাক্তারি কি তার পেশা না? একজন আইনজীবী তার পেশা। এই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু কি ব্যবসা করে, যেমন একজন উকিল, সে তার একটা চেম্বার আছে, একজন ডাক্তার একটা ডায়াগনোসিস সেন্টার একটা চেম্বার আছে। এখানে যদি তারা 5 জন ডাক্তার মিলে একসাথে ব্যবসা করে লাভবান নাও হতে পারে। তো একজন ডাক্তার তার খুব সুনাম আছে, ঠিক আছে, সবাই তাকে পরিচিত, তখন এই ডাক্তার যদি সে ব্যক্তিগতভাবে একা চেম্বার করে তখন কিন্তু লাভবান বেশি হয়ে যায়। সব আইনজীবী আবার সবার কাছে জনপ্রিয় না, কিছু কিছু আইনজীবী আছে খুবই জনপ্রিয়। তো এ যদি এককভাবে ব্যবসা করে তখন কি করা যায়, লাভবান হওয়া যায়। একজন শিল্পী, সে যে গান করে সে কি আরেকজনের সাথে ভাগ করবে? সে কিন্তু এককভাবে সে গান করবে। যিনি ছবি আঁকেন তিনি কিন্তু এককভাবে তিনি ছবি এঁকে তিনি ব্যবসা করবেন। তো এই পেশাদারি ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানার ভিত্তিতে যদি আমি করি তাহলে এখান থেকে লাভবান বেশি হওয়া যায়। তারপরে আসো ভ্রাম্যমাণ ব্যবসা। সরি, ভ্রাম্যমাণ ব্যবসা হচ্ছে যে আমরা দেখবো যে আমরা বাসায় বসে কিন্তু দেখবো ফেরি ফেরি করে বিক্রি করে না, বাসার কাছাকাছি বিভিন্ন পণ্য নিয়ে আসে না, শাকসবজি বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে বাসায় বাসায়। তো এই যে যারা নির্দিষ্ট কোনো দোকানপাট নেই, তারা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যে পণ্যগুলো বিক্রি করে ঘুরে ঘুরে, তো সেটা হচ্ছে তারা কি ফেরিওয়ালা, ফেরিওয়ালা বলি না আমরা? তো এই ধরনের ব্যবসাগুলোকে বলা হয় ভ্রাম্যমাণ ব্যবসা। ঠিক আছে, তাদের নির্দিষ্ট কোনো দোকানপাট নেই, তারা যে এক এক জায়গায় ঘুরে এবং ব্যবসা করে। তো এগুলাও দেখবা এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করা হয়। যে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে একজন ব্যক্তি কিন্তু তোমার বাসায় আসছে, সে এককভাবে মালিক। তারপরে আসো 8 ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের ব্যবসা। ব্যক্তিগত নৈপুণ্যের বা নৈপুণ্য দিতে পারো, নৈপুণ্য প্রদর্শনের ব্যবসা। তাহলে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন হচ্ছে যে ব্যক্তিগত নৈপুণ্য, আমরা বলছিলাম যে একজন শিল্পী, একজন আবৃত্তিকারক বা একজন লেখক, সে কি করে, সে ব্যক্তিগতভাবে তার কি করে, তার যে নৈপুণ্য, তার যে খ্যাতি সেটাকে সে প্রদর্শনের ব্যবস্থা করে। তারা বলছিলাম যে একজন গায়ক বা একজন নায়ক হতে পারে, সে ব্যক্তিগতভাবে সে এককভাবে কিন্তু ব্যবসা করে। এই ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন যেখানে করতে পারে এগুলো এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করা হয়। তারপরে 9 সীমিত চাহিদা। এরপর কি লিখতে পারি যে কৃষি পণ্য ব্যবসা, কৃষি বা কৃষি পণ্যের ব্যবসা, অর্থাৎ যে সমস্ত ব্যবসাগুলা কৃষি পণ্য, যে আমরা যে কৃষি পণ্য না, ধান পাট, এই যে কৃষকরা যে উৎপাদন করে, কৃষক উৎপাদন করে তিনি নিজেই কিন্তু বিক্রি করেন, কয়েকজন কৃষকে মিলে কিন্তু বিক্রি করেন না। একজনে সে বাসায় বাগান করে বা শাকসবজি উৎপাদন করে, সে কিন্তু এককভাবে কিন্তু এই শাকসবজি বাজারে বিক্রি করে করে না? তাহলে এই যে কৃষি পণ্যের যে ব্যবসা, এগুলো হচ্ছে এক মালিকানা ভিত্তিতে যদি আমরা করি তাহলে বেশি লাভবান হওয়া যায়। তারপরে দাও প্রত্যক্ষ সম্পর্কের ব্যবসা। প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের ব্যবসা, অর্থাৎ যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে মালিক আর হচ্ছে যারা কাস্টমার ক্রেতা এদের সাথে সরাসরি সম্পর্ক থাকে, এই সমস্ত ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানার ভিত্তিতে গঠন করা হয় প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের ব্যবসা। ঠিক আছে, তাহলে এই 10টা দিলাম, আরো কিছু আছে, এটা তোমরা বইয়ে দেখে নিবা। তাহলে কারো কোনো কোশ্চেন আছে কিনা এটুকু থেকে? ইসমাইল, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো। কোশ্চেন আছে কারো কোনো? তাহলে আমরা আরো
যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা কিছু আরো পয়েন্ট লিখি, ঠিক আছে। 11 তারপরে আমরা লিখতে পারি যে প্রত্যন্ত অঞ্চলের বা আমরা লিখতে পারি পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসা। পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসা, চাহিদা পণ্যের ব্যবসা অর্থাৎ যে সমস্ত পণ্যগুলো হচ্ছে যে দ্রুত পরিবর্তনশীল হয় চাহিদা। যেমন আমরা ফ্যাশন শপের কথা বলতে পারি। ফ্যাশন শপ, ফ্যাশন শপ মনে করো এখন এক ধরনের পোশাক আসছে, এটা কিছুদিন পরে দেখা যায় ওই পোশাকটা আর চলে না, ওই পোশাকটার চাহিদাটা মার খাচ্ছে, তখন আবার নতুন করে পোশাক নিতে হয়। তো এই যে ফ্যাশন শপ, সে সরাসরি কিন্তু কাস্টমারদের সাথে সম্পর্ক রাখে, কাস্টমারদের রুচি কি, চাহিদা কি, অভিরুচি কি সেটা সে জানতে পারে এবং সেই অনুসারে কিন্তু সে পোশাক বা সেই ধরনের পণ্য সে নির্বাচন করেন। তাহলে এই দ্রুত পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসা এগুলো হচ্ছে এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করা হয়। তারপরে 12 আর কি হতে পারে, সেবা, সেবামূলক ব্যবসা দাও। সেবামূলক ব্যবসাটা হচ্ছে যে যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে সেবা করার সুযোগ থাকে, যেমন আমরা বলছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এরা কিন্তু ব্যবসা করে। একজন শিক্ষক, তারা শিক্ষকতা একটা পেশা, এটাকে বলে সেবামূলক পেশা। আবার একজন ডাক্তার সে কিন্তু রোগীর সেবা দিবে, এটাকে কি বলে সেবামূলক ব্যবসা। সেবা দিবে, বিনিময়ে কি টাকা দিতে হয় না ডাক্তারের কাছ থেকে, তাহলে এটা হচ্ছে সেবামূলক ব্যবসা। এই সেবামূলক ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করা হয়। তাহলে এখানে আমরা উদাহরণ দিতে পারি যে ডাক্তার, একজন আইনজীবী, ঠিক আছে, একজন শিক্ষক, এগুলো হচ্ছে তোমার সেবামূলক ব্যবসা, ঠিক আছে। তাহলে আর কোনো পয়েন্ট যদি থাকে তাহলে দেখতে পারো। আরেকটা দাও, সহায়ক পণ্যের ব্যবসা। সহায়ক পণ্যের ব্যবসা, সহায়ক পণ্য হচ্ছে যে আমরা তো ভোগ্য পণ্য জানি যে ভোক্তারা যে পণ্যগুলো ক্রয় করে সেগুলো কি ভোগ্য পণ্য না। আবার কিছু কিছু পণ্য আছে এই ভোগ্য পণ্য না হইয়া শিল্প পণ্য হতে পারে, শিল্প পণ্য। যেমন একটা শার্ট তৈরি করবে, এই শার্ট তৈরি করার জন্য কিন্তু বোতাম লাগে, লাগে না। তারপরে এই যে বোতাম, বোতাম কিন্তু কোনো একটা প্রতিষ্ঠান বোতাম তাদেরকে সরবরাহ করে। একটা প্যান্ট তৈরি করবে, তাদের চেন লাগে না, এই চেনটা অন্য কোনো প্রতিষ্ঠান সরবরাহ করবে। যে সমস্ত পণ্যগুলা শিল্পে উৎপাদন করা হয় সেখানে যে কাঁচামাল হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সহায়ক পণ্য। এই সহায়ক পণ্যের ব্যবসা হচ্ছে যে কোনো কোনো প্রতিষ্ঠান তারা সরবরাহ করে, এই পণ্যগুলো হচ্ছে এক মালিকানা কারবারের ভিত্তিতে গঠন করা হয়। তাহলে আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছো, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র সমূহগুলো কি কি।